ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। এটা আজকে আনন্দের দিন, আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি মনে করি যে একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচনী পোলারাইজেশন যেটা হয়েছে। আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার 5.5 লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে আরো যা থাকছে। আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। উদারপন্থী রাজনৈতিক ধারা যেটা তারা সৃষ্টি করতে চেয়েছিল তারও অপমৃত্যু ঘটলো। অন্যদিকে এরকম একটি জোটে যাওয়ার কারণে তাদের স্বাধীনতা এবং জুলাই নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। এনসিপির মধ্যে তো বহু ধরনের লোক, কেউ বাম, কেউ ডান, কেউ মধ্যপন্থী। এখন বোঝা যাচ্ছে যে এনসিপির নেতৃত্বে হয়তো ডান দিকে ঝোঁক নেওয়া লোক নেতৃত্ব দিচ্ছে। রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। আমাদের ব্যালট বাক্স যাচ্ছে, যে 39টা জায়গায় যে আমাদের ভোট কেন্দ্র হবে সেগুলো তৈরি হচ্ছে, সব কিছু চলছে, ভালোভাবে চলছে। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শেষ দিনে সংসদ নির্বাচনে দাঁড়াতে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিলেন সম্ভাব্য প্রার্থীরা। 4 ডিসেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন 20 জানুয়ারি। নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে 21 জানুয়ারি। সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে সকাল থেকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় দেখা যায় প্রার্থী ও কর্মী সমর্থকদের। 50,000 টাকা জামানত সহ 14 ধরনের দলিলপত্র যুক্ত করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। সোমবার সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও আমিনুল হক। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা 17 নির্বাচনী এলাকার প্রার্থী হিসাবে তার পক্ষ থেকে আমি তার প্রধান নির্বাচনী এজেন্ট, প্রধান সমন্বয়কারী এবং আমার সাথে আমাদের সহকারী সমন্বয়কারী ডক্টর ডোনার সহ আমরা 5 জন এখানে এসেছি আজকে ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তার মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি। এদিকে মনোনয়নপত্র জমা দেন ঢাকা 13 আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, ঢাকা 15 আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনও। নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে ঢাকা 15 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। ঢাকা 15 আসনের বিএনপির প্রার্থী হিসেবে আমি এবং আমার দল এবং আমার নেতা কর্মীরা সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ইনশাআল্লাহ আমরা জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছি। আমরা আশা করি যে আমাদের যে অ্যালায়েন্স হয়েছে তারা সরকার গঠন করবে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা। মিরপুর এবং কাপরুল এই আসনে তার পক্ষ থেকে আমরা এখানে নমিনেশন পেপার সাবমিট করলাম।
30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন আগামী 20 জানুয়ারি। নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে 21 জানুয়ারি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। শেষ দিনে সারা দেশেই নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। বগুড়া ও ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেয়া হয়। এছাড়া বিভিন্ন জেলায় নমিনেশন ফর্ম জমা দিয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেনী 1 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া বগুড়ার 7 আসনে খালেদা জিয়া ও বগুড়ার 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছেন। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব আরোপ করব। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। কুমিল্লা 11 চৌদ্দগ্রাম আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খুলনায় মনোনয়নপত্র জমা দেন দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। অস্ত্রধারীরা এখনো আছে, সন্ত্রাসীরা এখনো আছে যারা ভয় দিচ্ছে। এটা নির্বিঘ্ন করতে না পারলে, নিরাপদ করতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা এখনো শঙ্কিত। এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবে। কুমিল্লার 4 আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। জনগণের কাছে আমাদের অঙ্গীকার হলো আমরা যাতে আমাদের এই অভিপ্রায় এবং অঙ্গীকারে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং জনগণের রায় যাতে আমাদের পক্ষে আসে। আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার 5.5 লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। এছাড়া দিনাজপুর 6 আসনে বিএনপির ডাক্তার AJM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন স্থানীয় নেতাকর্মীরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়তে এগিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে সংক্ষিপ্ত ভাষণে এই কথা বলেন তিনি। দোয়া চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ শুনে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাদের বিপুল উপস্থিতি সমাবেশে রূপ নেয়। ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছাতে তারেক রহমানকে বেগ পেতে হয়। কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানান। আর কার্যালয়ের ভিতরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিএনপি কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। দেশ গড়তে নেতাকর্মী সহ সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। নিজের অসুস্থ মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান সবার কাছে। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। দীর্ঘদিন পরে দলের কান্ডারি কার্যালয়ে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। উনি যে পরিকল্পনা হাতে নিয়েছেন, যে এই দেশ গড়ার যে পরিকল্পনা, ইনশাআল্লাহ এটা অত্যন্ত চমৎকার। তার এই উপস্থিতি আমাদের জাতীয়তাবাদী দলকে গণতন্ত্রের পথকে সুগম করবে এবং আমাদের উজ্জীবিত করবে।
2 ঘন্টার বেশি সময় কার্যালয়ের দ্বিতীয় তলায় তার চেম্বারে অবস্থান করেন তারেক রহমান। কার্যালয়েই আসর ও মাগরিবের নামাজ আদায় করেন তিনি। প্রায় 1.5 যুগ পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে স্বাগত জানিয়েছে দলের সর্বপর্যায়ের নেতাকর্মীরা। তারা বলছেন তারেক রহমানের এই সরব উপস্থিতি বিএনপিকে আরও বেশি চাঙ্গা করবে। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা। অবশেষে এনসিপিতে যোগ দিলেন উপদেষ্টার পদ ছেড়ে আসা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে ভোটে দাঁড়াচ্ছেন না তিনি। এদিকে উপদেষ্টা থেকে পদত্যাগ করা মাহফুজ আলমও নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। সোমবার সাবেক 2 উপদেষ্টার এই অবস্থানের কথা জানান। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করার পর দুজনেরই বিএনপিতে যোগদানের গুঞ্জন ছিল। তবে সম্প্রতি জামায়াত ও এনসিপি নির্বাচনী জোট হওয়ায় জুলাই আন্দোলন থেকে উঠে আসা দল এনসিপিতে ভাঙনের সুর দেখা যাচ্ছে। এর রেশ ধরে দল ছাড়তে শুরু করেছেন বেশ কজন হেভি ওয়েট নেতা, যারা এনসিপির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পরিচিত। দর্শক, ভোটের মাঠে নতুন করে আলোচনায় জামাত এনসিপির নেতৃত্বাধীন 10 দলের নতুন জোট। তবে এই জোটের প্রভাব ও সফলতা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো এনসিপিতে ডানপন্থীদের প্রভাব বাড়ছে। এর ফলে বিনষ্ট হতে পারে উদারপন্থী রাজনৈতিক ধারা তৈরির সুযোগ। শাহ আলী জয়ের রিপোর্ট। ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোন শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। ভোট আর জোটের সমীকরণে জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। তাই অনেক ভাবনা চিন্তার পর অবশেষে জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোটে আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কারণ হিসেবে বলছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, রাষ্ট্র সংস্কার আর জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে তাদের এই পদক্ষেপ। আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। তবে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সামনে জামাত এনসিপি জোটকে নিয়ে তেমন উচ্চাসা নেই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। এনসিপি, এলডিপি এদের সাথে অ্যালায়েন্স করার মাধ্যমে এটা যে খুব ভোটের বাজারে খুবই সাকসেসফুল স্ট্র্যাটেজি হবে সেটা এখনো বলার সময়, মানে ইটস টু আর্লি। বিএনপির ভোট সবসময় 35 থেকে 40 বা তার উপরেও ঘোরাফেরা করেছে। যে জোটটি আমরা দেখলাম 10টি দলের, এদের যদি ভোটের সংখ্যায় আমরা যাই, রিসেন্ট জরিপগুলোকেও ধরি, তাহলে এটা হয়তো বা 10 থেকে 15%। মধ্যপন্থার ঘোষণা দিয়ে রাজনীতির মঞ্চে আসা এনসিপি সংস্কারের রাজনীতির পথে এগুলো নাকি আদর্শের সঙ্গে আপোষ করলো, এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। একদিকে তাদের যে উদারপন্থী রাজনৈতিক ধারা যেটা তারা সৃষ্টি করতে চেয়েছিল তারও অপমৃত্যু ঘটলো, অন্যদিকে এরকম একটি জোটে যাওয়ার কারণে তাদের স্বাধীনতা এবং জুলাই নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। এনসিপির মধ্যে তো বহু ধরনের লোক, কেউ বাম, কেউ ডান, কেউ মধ্যপন্থী। এখন বোঝা যাচ্ছে যে এনসিপি নেতৃত্বে হয়তো ডান দিকে ঝোঁক নেওয়া লোক নেতৃত্ব দিচ্ছে। জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার এই জোটে এনসিপি ছাড়াও যোগ দিয়েছে এলডিপি, যার নেতৃত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। যে দল স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তার সাথে আমি অ্যালায়েন্স করছি, এটা নৈতিক প্রশ্ন। আর বাস্তব রাজনীতির প্রশ্ন হচ্ছে যে আমি এমপি হতে চাই, ক্ষমতার করিডোরের ভিতরে হাঁটতে চাই। অলি আহমেদ মনে করছে যে ওই প্রশ্নটা সেকেন্ডারি, এইটা হলো আসল। কখনো একা কখনো জোটবদ্ধ হয়ে নির্বাচনের ঘোষণা দেয়া এনসিপি গত 7 ডিসেম্বর এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে গড়ে তুলেছিল গণতান্ত্রিক সংস্কার জোট। তবে 1 মাস যেতে না যেতেই বিলীন হয়ে গেল সেই নির্বাচনী জোটটি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জেকবসনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুজনের এই সাক্ষাৎ হয়। আলোচনা হয় সার্বিক দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে। গত 17 মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন ট্রেসি অ্যান্ড জেকবসন। ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
ওসমান হাদি হত্যাকাণ্ডে শুটার ফয়সালকে পালাতে সহায়তাকারী আমিনুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। 24 দিনের মধ্যে হত্যাকাণ্ডের বিচার শেষ করার দাবি জানান। এছাড়া বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিলেরও দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠব, ততদিন পর্যন্ত আমরা ঢাকা হাটে দাঁড়াবো না। কোনো সিম্পেথি নিয়ে আমরা ঢাকা হাটে দাঁড়াইতে চাই না। সিম্পেথির রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। ইতিহাসে প্রথমবার ছাত্র ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ভোট গ্রহণ হবে মঙ্গলবার সকাল 8:30 থেকে বেলা 3টা পর্যন্ত। ভোটের মাঠে নানান প্রতিশ্রুতি দিয়ে হাজির প্রার্থীরা, রয়েছে নানান অভিযোগও। এদিকে যোগ্য প্রার্থী বেছে নিতে চান শিক্ষার্থীরা। কর্মকর্তারা বলছেন নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পালা। প্রতিষ্ঠার পর এবারই প্রথম ছাত্র ও হল সংসদ নির্বাচন হচ্ছে এই বিদ্যায়তনে। শিক্ষার্থীরা বলছেন যোগ্য প্রার্থী বেছে নিতে চান তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে যারা অনেক বেশি অবদান রেখেছে, পাস্টে অনেক বেশি অবদান রেখেছে, ইভেন জুলাই আন্দোলনে অনেক বেশি যারা অবদান রেখেছে, আমরা তাদেরকেই ভোট দিব। আমরা এমন একজনকে চাই যারা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের সুবিধা এবং অসুবিধা সবকিছু দেখবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হবে। ভোটের মাঠে প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির প্রার্থীরা। তাদের কণ্ঠে নানান অভিযোগ যেমন রয়েছে, তেমনি রয়েছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও। জয় পরাজয় এগুলো তো উপরওয়ালা নির্ধারণ করেন। আল্লাহ না করুক যদি পরাজয় হয়, তাহলে আমি বিগত দিনের মতো যেভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, আগামী দিনগুলোতে আমি ওইভাবে এই শান্ত চত্বরে আমি আবার শিক্ষার্থীদের দাবি আদায়ে লড়াই সংগ্রাম করে যাব। স্টুডেন্টরা তো আরো বেশি ম্যাচিউর এবং তারা এগুলো বুঝে যে কারা কূটকৌশল করছে। তো আশা করি এই ধরনের কূটকৌশল করে শিক্ষার্থীদের মনে তারা কখনো জায়গা করে নিতে পারবে না। ভোট সুষ্ঠু করতে প্রস্তুত যকসু নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা হলে না থাকায় ভোটার উপস্থিতি নিয়ে চ্যালেঞ্জ দেখছে কর্তৃপক্ষ। আমাদের যেহেতু হল নাই, দূর থেকে সবাই আসে এবং শীতকালের ছুটির মধ্যে পড়ে গেছে, হয়তো তার জন্য কিছু ইম্প্যাক্ট পড়তে পারে। তবুও আমি আশা করি যে খারাপ ভালো হবে। একটা বড় কাজে এটা বিশাল প্রকার চ্যালেঞ্জ থাকে এবং প্রথমবার যেহেতু। যকসু নির্বাচনে মোট ভোটার 16,445 জন। 21টি পদের বিপরীতে মোট 157 জন প্রার্থী। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। ব্যবসায়ীদের অভিযোগ, আত্মস্বীকৃত চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে। চাঁদা আদায় বন্ধ করতে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন তারা। আচমকা তাদের কর্মসূচিতে হামলা করা হয়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃহস্পতিবার রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, এবছর বাণিজ্য মেলায় পলিথিনের ব্যবহার বন্ধ থাকবে। 320টি স্টল নিয়ে বসছে এবারের বাণিজ্য মেলা। সিলেটে চট্টগ্রামের সাথে বড় জয় দিয়ে বিপিএল মিশন শুরু করলো রংপুর রাইডার্স। রংপুরের জয় 7 উইকেটে। মুকিম, মুস্তাফিজ, ফাহিম আশরাফদের দুর্দান্ত বোলিংয়ের সাথে লিটন মালানদের অনবদ্য ব্যাটিং। ম্যাচ শেষে রংপুরের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। লিটনদের কাছে ভক্তদের চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা। সিলেট থেকে শাহিন মিয়ার ক্যামেরায় আশিক সারওয়ারের রিপোর্ট। চট্টগ্রামকে উড়িয়ে দিয়ে বিপিএল মিশন শুরু রংপুর রাইডার্সের। ম্যাচ শেষে রিয়াদ, মিকি, আর্থারদের মুখে স্বস্তির হাসি। শিরোপা লড়াইয়ের প্রথম ম্যাচেই শক্তিমত্তার জানান দিল রংপুর রাইডার্স।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর কাপ্তান। শুরুতেই সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন নাহিদ রানা, ফাহিম আশরাফরা। রংপুরের বোলারদের বোলিং তোপে মাত্র 102 রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। ফিজ, মুকিম, আলিসরা ইকোনমিক বোলিং করেন। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ 5 উইকেট তুলে নেন। কন্ডিশন অনুযায়ী বোলিং এর পরিকল্পনা সাজিয়ে থাকি। দিনের ম্যাচ হলে এক ধরনের পরিকল্পনা থাকে, রাতের ম্যাচ হলে আরেক ধরনের পরিকল্পনা থাকে। এদিন কিছুটা ডিউ ছিল, সেটি কাজে লাগিয়েছি, সাফল্য পেয়েছি। জবাবে লিটন মালান রংপুরকে দারুণ শুরু এনে দেন। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলেন। সিলেটের দর্শকরা তাদের ব্যাটিং উপভোগ করেন। আজকের যে ম্যাচটা হয়েছে, ম্যাচটার পিছনে আমার মতে মানে লিটন দাসের যে খেললো, ওনার অবদানটা সবচেয়ে বেশি। ডেভিড মালান, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আছেন। তো রংপুরে শুধু লিটনের প্লেয়ার না, বাট পুরো দলের ক্রেডিট। ডেভিড মালানও আজকে অনেক ভালো খেলছেন। তো লিটন স্যার, আমি আপনার একটা অটোগ্রাফ চাই, কিন্তু আমি আসছিলাম কিন্তু আপনাকে দেখতে পারি নাই। শিরোপা লড়াইয়ের প্রথম ম্যাচে রংপুর পেয়েছে 7 উইকেটের বড় জয়। ম্যাচ শেষে স্বস্তি নিয়েই মাঠ ছাড়েন লিটন সোহানরা। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে লিটন দাস ভক্তদের মন জিতেছেন। ডেভিড মালানের সাথে 91 রানের জুটিতে রংপুরকে জিতিয়েছেন। এর আগে ফাহিম আশরাফ, মুস্তাফিজরা দুর্দান্ত বোলিং করেছেন। শিরোপা লড়াইয়ের প্রথম ম্যাচটা রংপুর বেশ সহজেই জিতে নিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।